ত্রিশামের এই অবস্থা দেখে বড্ড হাসি পেল জায়ানের। তবে সে হাসল না। এই অবস্থায় নিশ্চয়ই হাসাটা দৃষ্টিকটু। অনেক কষ্টে নিজের হাসি চাপিয়ে জায়ান বলল, বের করতে পারি, তবে আমার শর্ত আছে একটা। ত্রিশাম জেল থেকে বের হতে মরিয়া হয়ে উঠল। অস্থির কণ্ঠে শুধাল, ভাই, আমি তোর সব শর্ত মানতে রাজি, তুই দয়া করে আমাকে এখান থেকে বের কর। জায়ান দেরি করল না। পকেট থেকে চট করে একটা কাগজ আর কলম বের করে এগিয়ে দিল ত্রিশামের পানে, অতঃপর বলল, নে এই কাগজে সই করে দে। ত্রিশাম ভ্রু কুঁচকাল। সন্দিহান কণ্ঠে বলল, এটা কিসের কাগজ? জায়ান ভাবলেশীন নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, এখানে লেখা আছে যে আজ থেকে তুই আমার সব কথা মেনে চলবি। এখন চট করে সইটা করে দে তো। ত্রিশাম চোখ বড় বড় করে তাকালো জায়ানের পানে। বন্ধু হয়ে বন্ধুকে বিপদের হাত থেকে বাঁচাবে, এর জন্য সব কথা শুনতে হবে কেন? ত্রিশাম নাকচ করে দিল জায়ানের কথা। থমথমে কণ্ঠে বলল, আমি কোনো সই করব না। জায়ান শীতল দৃষ্টিতে তাকালো ত্রিশামের পানে। খান ঠান্ডা কণ্ঠে বলল, ঠিক আছে, তাহলে আমিও তোকে বাইরে বের করব না। থাক তুই এখানে। ত্রিশাম কাদো কাদো হল। জায়ান এই সময়ে এসে তার সাথে এমন একটা চাল খাটাতে পারল? এখন বিপদে পড়েছে দেখে নয়তো এই ব্যাটাকে সে নির্ঘাত একটা শিক্ষা দিয়ে ছাড়ত। সাথে সাথে ত্রিশামের উপর হো হো করে হেসে উঠল তার মস্তিষ্ক। সে জীবনে কি জায়ানকে কোনো শিক্ষা দিতে পেরেছে? উহু, পারেনি। আরও উল্টো জায়ানের কাছ থেকে শিক্ষা পেয়ে এসেছে। জায়ান পিছন ঘুরল, চলে যেতে উদ্যত হল সে পুলিশ স্টেশন থেকে। আতকে উঠল ত্রিশাম। এখন যদি জায়ান এইভাবে চলে যায় তাহলে তাকে আর এই যে চার দেয়াল থেকে বের হতে হবে না। হন্তদন্ত হল ছেলেটা। তাড়াহুড়ো করে জায়ানকে ডেকে বলল, আমাকে ফেলে যাস না ভাই। তুই যেখানে বলবি আমি সই করে দিচ্ছি এক্ষুনি। তবুও তুই আমাকে এখান থেকে বের করে নিয়ে যা। জায়ান বিস্তর হাসল। সে জানত এত রাতে ত্রিশাম যেহেতু পুলিশ স্টেশন থেকে কল করেছে তার মানে বেচারা ঘটিয়েছে কোনো। আর এই সুযোগেই নিজের কাজটা হাসিল করবে জায়ান। তাই তো একবারে কাগজ কলম সাথে নিয়ে চলে এসেছে। এত রাতে দোকান বন্ধ থাকায় স্ট্যাম্প পেপার আনতে পারেনি, নয়তো এই কাগজের স্থানে স্ট্যাম্প পেপারই আনত সে। জায়ান কাগজ আর কলম এগিয়ে দিল ত্রিশামের পানে। বাঁকা হেসে বলল, নে এখানে সই কর। ত্রিশাম চুপচাপ হাতে নিল কাগজ কলম। অতঃপর থমথমে মুখে সই করে দিল কাগজটায়। লাল হার্ট। সই করার পরে জায়ান কাগজটা আনল ত্রিশামের কাছ থেকে। বিচক্ষণ দৃষ্টিতে একবার চোখ বুলালো সেটায়। পকেট থেকে মোবাইল বের করল পরপরই। কাউকে কল করার নাম করে ত্রিশামের অগোচরে বাথরব পরা এবং থাকা অবস্থায় ছেলেটার ছবি তুলে নিল গোটা কয়েক। অতঃপর সত্যিই জায়ান কল লাগালো কাউকে। দারোগার সাথে বেশ অনেকক্ষণ কথা বলে ব্যাপারটার নিষ্পত্তি ঘটাল সে। একটু পরেই ছেড়ে দিল তারা ত্রিশামকে। সময় গড়িয়েছে। দিনের উজ্জ্বল সূর্যটা ডুবে জানান দিচ্ছে রাতের আধারের। পুরো শহরটাও ভরে উঠেছে কৃত্রিম আলোর ঝলকানিতে। ত্রিশাম আজ বসে আছে তার হোস্টেল কক্ষেই। আর তার পাশে হকস্টিক নিয়ে বসে রয়েছে জায়ান। গতকালের ফেলে রাখা আজ করাবে সে ছেলেটাকে দিয়ে। যদিও আজ আর ত্রিশাম গা ঢাকা দেওয়ার সুযোগ পায়নি, গা ঢাকা দেওয়ার অবশ্য চেষ্টাও করেনি। কাল একটু শান্তির জন্য গা ঢাকা দিতে গিয়ে যে বিপদে পড়ল ভাবতেই কলিজা শুকিয়ে আসছে ত্রিশামের এখনো। ত্রিশামের ভাবনার মধ্যেই তাকে তাড়া দিল জায়ান। হকস্টিকটাতে হাত বুলাতে বলল, পূর্বাশার আম্মুকে কল দে দ্রুত। নয়তো প্রথমে এই হকস্টিক দিয়ে পেটাবো, তারপরে কল তোর সই করা কাগজ নিয়ে পুলিশ স্টেশনে যাব আমি আবার। যে তুই আমাকে কথা দিয়ে কথা রাখিসনি। ত্রিশাম চুপসে গেল। নিজের মোবাইলটা হাতে নিয়ে কল করল পাখি বেগমকে। একটু সময় রিং হতেই কল ধরলেন পাখি বেগম। ত্রিশাম একবার তাকালো জায়ানের পানে, অতঃপর ঢোক গিলে বলল, আসসালামু আলাইকুম ফুপি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস ত্রিশাম? চীনে যাওয়ার পর তো জায়ান আর তোর কোনো খোঁজ খবরই নেই। এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাদের? ত্রিশাম মেকি হাসল, নম্র কণ্ঠে বলল, না ফুপি, আসলে দেশ থেকে এসে বিভিন্ন কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর কি। ওহ, জায়ান, আর তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আমরা। কিন্তু তোমার সাথে আমার জরুরি একটা কথা ছিল। ত্রিশামের মুখে জরুরি কথা শুনে কিঞ্চিত ভ্রু কুচকালেন পাখি বেগম, অতঃপর বললেন, কি কথা? আমতা শুরু করল ত্রিশাম। একটু সময় নিয়ে বলল, আচ্ছা, আমাদের পূর্বাশার সাথে জায়ানের বিয়ে দিলে কেমন হয়? পাখি বেগম অবাক হলেন। ত্রিশাম হঠাৎ এসব কি বলছে? মাথা টাথা গেছে নাকি ছেলেটার? কোথায় জায়ান আর কোথায় পূর্বাশা?
তাছাড়া পূর্বাশা তার প্রথম সন্তান, তাকে কিনা অত দূরে চীন দেশীয় কারো হাতে তুলে দিবে। এমনি মেয়েটা কোনো কারণবশত তার থেকে দূরে চলে গেছে, এখন যদি আবার ওই চীন দেশীয় কারো কাছে বিয়ে দেয় তবে তো মেয়ের আর দেখাই পাবে না। পাখি বেগম সমর্থন জানালেন না ত্রিশামের কথার। কিছুটা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মাথা খারাপ হয়েছে তোর ত্রিশাম? পূর্বাশা আমার প্রথম সন্তান, ওকে আমি অত দূরে বিয়ে দেব না। পরে দেখা যাবে মাস অন্তর বছর অন্তরও আমি মেয়েটার একটা বার দেখা পাব না। ত্রিশাম আর চোখে তাকালো জায়ানের পানে। ছেলেটার ফর্সা মুখশ্রী ধীরে ধীরে রক্তিম বর্ণ ধারণ করছে। ফাঁকা ঢোক গিলল ত্রিশাম। আমতা আমতা করে বলল, তুমি শুধু নিজের মেয়ের কথাই ভাবছ, নিজের ভাইয়ের কথা ভাবছ না? মানে, মেঝো চাচার এত বছরের অবস্থা তোমরা তো দেখেছই। লোকটা কতটা কষ্ট পেয়েছে তা না তোমাদের অজানা আর না আমার। এতকাল পর অবশেষে লোকটা একটু সুখের মুখ দেখেছে, নিজের পরিবারকে ফিরে পেয়েছে। তবুও কিন্তু এখানে একটা অনিশ্চয়তা থেকেই যায়। মেঝো কাকা সুস্থ নয়, মানসিক ভারসাম্যহীন একজন মানুষ, আর মিসেস শিও সুন্দরী, শিক্ষিত এবং যথেষ্ট বুদ্ধিমতী একজন নারী। এখন না হয় আবেগের বশে সে মেনে নিয়েছে সবটা, কিন্তু পরে যদি উনি কাকাকে ফেলে রেখে চলে যায় কিংবা মেঝো চাচাকে সাথে নিয়ে চীনে চলে আসে, তখন উনি যদি কখনো তাকে ছেড়ে আবার চীনে ফিরে আসে তখন কি হবে? জীবনে আর ভাইয়ের দেখাও পাবে না। আর সেখানে যদি জয়ানের পূর্বাশার বিয়ে দিয়ে তাদের সাথে আত্মীয়তার সম্পর্কটা আর একটু পাকাপোক্ত করো, মেয়ের বদলতেও তোমার ভাইটা ভালো থাকবে। মিসেস শিও চলে গেলেও তাকে খুঁজে পাওয়া যাবে। আবার হতে পারে এই আত্মীয়তার সম্পর্কের জের ধরে তোমরা অনুরোধ করলে আর ওরাও বাংলাদেশেই থেকে গেল। ভাইয়ের কথা শুনে কিছুটা গলে গেল পাখি বেগম। ত্রিশাম তো ভুল কিছু বলেনি। এত বছর তার ভাই কতটা কষ্ট সহ্য করেছে তা তিনি নিজের চোখেই দেখেছে। এখন আবার যদি মিসেস শিও তার ভাইকে ফেলে রেখে চলে যায় তবে তার ভাইটা যে রে যাবে। কিন্তু জায়ান, সে কি রাজি হবে? ছেলেটা সুদর্শন বেশ, আর তার মেয়ে কৃষ্ণবর্ণা। পাখি বেগম ইতস্তত করলেন, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বললেন, কিন্তু জায়ান, সে কি আমার মেয়েকে পছন্দ করবে? ত্রিশাম হাফ ছেড়ে বাঁচল যেন। পাখি বেগমের এইটুকু কথাতেই সে বুঝে ফেলেছে জায়ানের সাথে পূর্বাশার বিয়ে নিয়ে তার মতো রয়েছে। ত্রিশাম ঠোঁট এলিয়ে হাসল এবার, অতঃপর বলল, আলবাত পছন্দ করবে। পূর্বাশা আর জায়ান ইতোমধ্যে দুজন দুজনকে পছন্দ করে। পাখি বেগম চমকালেন, চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। অবাক কণ্ঠে সে শুধাল, ওরা দুজন দুজনকে পছন্দ করে? ত্রিশাম অপ্রস্তুত হল, ইতস্তত করে বলল, ওই মানে আর কি, হয়তো করে, ওদের মধ্যকার সম্পর্ক খুব ভালো তো তাই বললাম। পাখি বেগম একটু সময় নিলেন, কিছু একটা ভেবে বললেন, দেখ, আমি মাতাই বলে মেয়ের বিয়ের সব সিদ্ধান্ত তো শুধুমাত্র আমার একার উপর নয়। দেখি ওর বাবা আসুক, তার সাথে কথা বলি। তারপরে তোর বাবা মা আছে, পূর্বাশার চাচারা আছেন, সবার সাথে কথা বলি, তারপর সিদ্ধান্ত নেব। আচ্ছা, এখন তাহলে রাখছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এইটুকু বলতেই কল কাটল ত্রিশাম। হাসি হাসি মুখ করে তাকালো ত্রিশামের পানে। সাথে সাথেই মুখটা যেন চুপসে গেল ছেলেটার। জায়ানের মুখশ্রী এখনও রক্তিম। এখনও রেগে আছে কেন ছেলেটা? সে কি ভুল করেছে কোনো? ঢোক গিলল ত্রিশাম, অতঃপর শুধালো, কি হয়েছে আবার? ওভাবে তাকিয়ে আছিস কেন? জায়ান থমথমে কণ্ঠে জবাব দিল, তুই শেষে বললি না কেন তাড়াতাড়ি সিদ্ধান্ত নিবেন? আর উত্তরটা যেন অবশ্যই হ্যাঁ হয়। ত্রিশাম ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে এক প্রকার ঘটকালি করেছে জায়ান আর পূর্বাশার। এখন ঘটক কি এভাবে হুমকিমূলক কথা বলে বিয়ে পাকা করে? তাও আবার নিজের ফুপির সাথে। আশ্চর্য! বিয়ের চিন্তায় চিন্তায় কি এই ছেলের মস্তিষ্কের বিকৃতি ঘটল নাকি? প্রবাহমান সময় বয়ে চলছে নিজের গতিতে। চীনের ঋতুচক্রে শীতের স্থান পরিবর্তিত হয়ে স্থান করে নিয়েছে বসন্তের। রাস্তার আশেপাশের বৃক্ষগুলো ভরে উঠেছে সুন্দর চেরি ফুলের ছোঁয়ায়। এ যেন চীনের নতুন এক রূপ, কেমন মনোমুগ্ধকর স্নিগ্ধ এ রূপ। খুব বেশি অপ্রেমিকরাও বোধহয় এই সময়ে এই স্থানের রূপ দেখে প্রেমে না পড়ে থাকতে পারবে না। রাস্তার দুই পাশে নরম স্নিগ্ধ চেরি ফুলের পাপড়িগুলো সর্বদা কেমন বিছিয়ে থাকে, শান্তিময় এক সুন্দর এ পরিবেশ। যদিও বাংলাদেশের বসন্তকালও সুন্দর, তবে সেখানে এমন চেরি ফুলের আগমন দেখা যায় না। বাংলাদেশের বসন্তেও যদি চেরি ফুলের সৌন্দর্য যোগ হতো তবে কতই না ভালো হতো। চেরি ফুলের এমন সৌন্দর্যময় অবস্থা পর্যবেক্ষণ করতে করতে এয়ারপোর্টের দিকে সাই সাই করে ট্যাক্সিতে এগিয়ে যাচ্ছে পূর্বাশা, জায়ান, ত্রিশাম আর চ্যাং। এবার তাদের বাংলাদেশ ভ্রমণে নতুনভাবে যোগ দিয়েছে চ্যাংও। হাজার হোক বন্ধুর বিয়ে বলে কথা। জায়ান আর পূর্বাশার বিয়ে ঠিক হয়েছে।
এত মাস অপেক্ষার পর বেশ কাঠখড় পুড়িয়েই বিয়েটা হচ্ছে তাদের। আর এই কাঠখড় পোড়ানোর মধ্যে এক শুকনো বস্তুর মতো পুড়েছে বেচারা ত্রিশাম। পিছন থেকে বিয়ের কলকাঠি সব জায়ান নাড়লেও সামনে ফেলেছে ত্রিশামকে। সবার লাঠি, ঝাঁটা, গা, লি সবই মুখ বুঝে হজম করতে হয়েছে বলির শ্রেষ্ঠ পা ঠা ত্রিশামকে। জায়ানরা বাংলাদেশে ফেরার পরই জায়ান, ত্রিশাম আর চ্যাং গেল ত্রিশামদের বাড়িতে আর পূর্বাশা গেল তাদের বাড়িতে। যেহেতু অল্প দিনের মধ্যেই তাদের বিয়ে তাই যতই আত্মীয়তার সম্পর্ক হোক না কেন নিশ্চয়ই একে অপরের বাড়িতে থাকাটা শোভা পায় না। সুতরাং নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও জায়ানকে যেতে হলো আলাদা বাড়িতে। রাতের আধার লেগেছে ধরণীতে। লাল, নীল, সবুজ মরিচ বাতির আলোয় ঝিকিমিকি ঝিকিমিকি করছে আজ পূর্বাশাদের বাড়িটা। উৎসবের আমেজ মেতে উঠেছে পুরো বাড়ি দাঁড়ি। আজ জায়ান আর পূর্বাশার গায়ে হলুদ যে। দেশে ফেরার ৩ দিনের মধ্যেই তাদের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে আর তারপরের দিনই বিয়ে। মূলত জায়ান পূর্বাশাদের স্বল্প ছুটির কারণেই এত অল্প সময়েই সব আয়োজন করা হয়েছে। এখন কথা হলো এত তাড়াহুড়ো করে বিয়ের কি দরকার ছিল, আর কিছু বছর পর ঠান্ডা মাথায় বিয়ে করলেই তো পারত তাই না? কিন্তু না, এই তর জায়ানের শৈলে তো বিয়ের জন্য তর শৈল না জায়ানের আর সবার লাঠি ছোটা সহ্য করে তার বিয়ে ঠিক করল ত্রিশাম। সে যাই হোক, জায়ান আর পূর্বাশার গায়ে হলুদ এক বাড়িতেই অর্থাৎ পূর্বাশাদের বাড়িতে একসাথে আয়োজন করা হয়েছে। যেহেতু তাদের বেশিরভাগ আত্মীয় স্বজনই এক তাই আলাদা আলাদা স্থানে দুইবার গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করে আত্মীয়দের ভোগান্তিতে ফেলতে চায়নি। মাগরিবের নামাজ শেষ হওয়ার পরপরই জায়নদের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে সকলে চলে এসেছে পূর্বাশাদের বাড়িতে। জায়ানকে ইতোমধ্যে স্টেজেও বসিয়ে দেওয়া হয়েছে। হলুদের উপরে হালকা সবুজ রঙা কারুকাজ বিশিষ্ট পাঞ্জাবি পরানো হয়েছে আজ ছেলেটাকে। হয়তো তার চেহারাতে কিছুটা ভিনদেশি ছাপ স্পষ্ট, তবে এই পোশাকে তাকে মানিয়েছে দারুণ। ফর্সা শরীরে হলুদ রংটা ফুটে উঠেছে জলজল করে। অবশ্য আজ চ্যাং আর ত্রিশামও কম যাচ্ছে না। তারাও নিজেদের হলুদ রঙা পাঞ্জাবিতে সাজিয়েছে। জায়ান বাঙালিদের প্রতি টানে আগেও কয়েকবার পাঞ্জাবি পরিধান করলেও চ্যাং এই প্রথম। সারাজীবন ওই শার্ট, প্যান্ট, টি শার্ট ছেড়ে নতুন পোশাক পরে বেশ উৎফুল্ল সে। জায়ান নিশ্চুপভাবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে অবলোকন করছে চারপাশটা। আশেপাশে কম বেশি সবাইকে দেখা যাচ্ছে, কিন্তু পূর্বাশা কোথায়? মেয়েটার দেখা মেলেনি সেই চীন থেকে দেশে ফেরার পর একবারও। ফোনে যে 2 দণ্ড ভালোভাবে কথা বলবে তাও এই বিয়ের কেনাকাটা, ব্যস্ততার কারণে বলে উঠতে পারেনি। ওই তো পূর্বাশার ছোট বোন পূর্ণতা কতগুলো মেয়েদের সাথে হাসাহাসি করছে কি নিয়ে যেন। ওর কাছে কি জিজ্ঞেস করবে পূর্বাশার কথা, কিন্তু এভাবে জিজ্ঞেস করতেও কেমন একটা লজ্জাবোধ লাগছে জায়ানের। হাজার হলেও সেই নতুন জামাই। যাক, শেষ পর্যন্ত আর নিজের লজ্জা বিসর্জন দিয়ে পূর্বাশার কথা জিজ্ঞেস করতে হয়নি জায়ানের। তার আগেই দুজন নারী দুপাশ থেকে ধরে স্টেজে নিয়ে এলো পূর্বাশাকে। মেয়েটা লজ্জায় মস্তক নত করে রেখেছে। জায়ান তাকালো পূর্বাশার পানে। মেয়েটার পানে তাকাতেই হা হয়ে গেল সে। হলুদ রঙা একখানা শাড়ি বাঙালি স্টাইলে পরনো হয়েছে পূর্বাশাকে, সাথে হাতে কানে গলায় কাঁচা ফুলের গহনার সমাহার, মুখে অতিরিক্ত মেকআপের আভাস নেই, ঠোঁটেও হালকা রঙা লিপস্টিক। পূর্বাশার লম্বা কালো চুলগুলোও পিকচুরে ছড়িয়ে দেওয়া হয়েছে, তার ভাজে ভাজে আবার গোলাপ আর হলুদ গাঁদা ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে মেয়েটাকে সুন্দর লাগছে ভীষণ। কে বলেছে কৃষ্ণবর্ণা নারীকে কখনো সুন্দর লাগে না? এই তো পূর্বাশাকে সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। জায়ানের দৃষ্টিতে পৃথিবীর শ্রেষ্ঠতম নারী লাগছে পূর্বাশাকে। কি স্নিগ্ধ লাগছে এই মুহূর্তে মেয়েটাকে, তা ভাষায় প্রকাশ্য নয়। ভাষায় এই রূপের বর্ণনা জায়ান না করতে পারলেও তার হৃদয় সাথে সাথেই স্বাগতিক কণ্ঠে জানান দিল, আমার স্নিগ্ধ প্রিয়া। পূর্বাশাকে বসানো হয়েছে জায়ানের পাশেই। মেয়েটার মুখশ্রীতে আজ লাজুক তার ছাপ। জায়ান ঠোঁট এলিয়ে হাসল একটু, অতঃপর গা ঘেঁষে বসল পূর্বাশার। পূর্বাশা হাঁসফাঁস করে উঠল, একটু সরে যেতে চাইল অন্য পাশে, কিন্তু পারল না। জায়ান তার এক বাড়িয়ে সকলের অগোচরে ধরল পূর্বাশার এক হাত। যদিও তার ইচ্ছে ছিল পূর্বাশার কোমরে হাত দেওয়ার, কিন্তু তা সে করেনি। আর তো একটা দিনের ব্যাপার, তারপর পূর্বাশার উপরে সম্পূর্ণ অধিকার থাকবে জায়ানের। তখনই না হয় ছুঁয়ে দেওয়া যাবে মেয়েটাকে। তার আগে শুধু শুধু নিজের অধিকার চর্চা করার দরকার আছে কি? জায়ান একটু ঝুঁকল পূর্বাশার পানে, কণ্ঠটা খাদে নামিয়ে বলল, তোমাকে ভীষণ সুন্দর লাগছে কৃষ্ণময়ী। পূর্বাশা চোখ তুলে তাকালো জায়ানের পানে। পরক্ষণেই আবার চোখ জোড়া নামিয়ে নিল সে। নিজের ভিতরে থাকা লজ্জা যেন আরও কয়েক গুণে মেয়েটার। বিয়ে বাড়ির চারদিকে ছেলে মেয়েদের ছড়াছড়ি।
এর মধ্যে অল্প বয়সী অবিবাহিত ছেলে মেয়েদের সংখ্যাটাই যেন একটু বেশি। অবশ্য বিয়ে বাড়ি এদেরই তো মজা করার এবং আনন্দ করার স্থান। সেই অল্প বয়সী ছেলে মেয়েদের মাঝে আবার সকলের দৃষ্টি আকর্ষণ করে চ্যাং আর তৃষাম ঘুরছে পুরো বিয়ে বাড়িময়। মেয়েরা কি সুন্দর ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে তাদের পানে। এমনিতেও বর্তমানকালে বাঙালি মেয়েরা বেশিরভাগ চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ান পুরুষদের দিকে নাকি আসক্ত। তার সবচেয়ে জলজ্যান্ত প্রমাণ হল এই চ্যাং আর তৃষাম। চীনে পাত্তা না পাওয়া এই দুই পুরুষ ঝাড়ের দিনে আম কুড়ানোর মতো করে কি সুন্দর বাঙালি নারীদের পাত্তা কুড়াচ্ছে। যদিও তৃষাম বাঙালি, চেহারাও বাঙালিদের মতো, তবে এতদিন চীনে থাকতে থাকতে গায়ের রংটা প্রায়ই তাদের মতো হয়ে গিয়েছে। দুই বন্ধু মিলে ভীষণভাবে উপভোগ করছে বিয়ে বাড়িদের নারীদের এমন প্রেমময় দৃষ্টি। এদিক ওদিক ঘুরতে ঘুরতেই হঠাৎ একটা মেয়ে এসে দাঁড়াল তৃষাম আর চ্যাংয়ের সম্মুখে। তৃষাম প্রথমে একটু ভরকে গেলেও পরক্ষণেই আনন্দিত হল। হৃদয় উৎফুল্ল হয়ে উঠল তার। এতদিনে বুঝি তার সিঙ্গেল থাকার রেকর্ড ভাঙতে যাচ্ছে। ভাব নিয়ে মাথার পিছনের দিকে চুলগুলো ঠেলে দুই ওষ্ঠ ফাঁক করল কিছু বলার জন্য, কিন্তু তার মুখ বন্ধ করিয়ে মেয়েটা লাজুক স্বরে বলল, সোয়াদি খা। মেয়েটার মুখে এমন কথা শুনে ভ্রু কুঁচকাল তৃষাম। এটা কি বলল মেয়েটা? প্রথমে তো সোয়াদি এইটুকু শুনে ভেবেছিল তাকে তারা চিহ্ন ভাই বলে গালি দিবে, কিন্তু পরক্ষণে খাটুকু শুনে তার ভাবনার পরিবর্তন হল। কিন্তু এটা কোন ভাষা? জীবনে বাংলা ভাষায় সোয়াদি খায়ের ব্যবহার তো শোনেনি তৃষাম। ছেলেটা নিজের ভ্রুদয় কুঁচকে রেখেই শুধালো, কি বললেন? তৃষামের কথায় মেয়েটাও এবার ভ্রু কুঁচকাল। কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, চাইনিজ ভাষায় হ্যালো বললাম আপনাদের। তৃষাম অবাক হল। অবাক সুরেই বলল, বাপের জন্মে আমি চাইনিজ ভাষায় হ্যালোকে সোয়াদি খাটা বলতে শুনিনি। মেয়েটা মুখ বাঁকাল, তিরস্কার করে বলল, এত বছর চীনে থেকেও আপনি চাইনিজ ভাষায় হ্যালোকে কি বলে জানলেন না? আপনি চীনে থাকেন কেন? তৃষাম অপমানিত বোধ করল। এই মেয়েটা তাকে এভাবে অপমান করল। কোন ভাষা না কোন ভাষা বলে চাইনিজ বলে চালিয়ে দিতে চাইছে। তৃষাম মোবাইল বের করল। গুগল ট্রান্সলেট থেকে সার্চ, সোয়াদি খা এর মানে বের করে মোবাইলটা ধরল মেয়েটার সম্মুখে। ভেংচি কেটে বলল, সোয়াদি খা হল থাইল্যান্ডে ভাষা, অর্থাৎ থাই ভাষায় হ্যালোকে সোয়াদি খা বলে, আর চাইনিজ ভাষায় হ্যালোকে নি হাও বলে। কোথা থেকে অল্প একটু শিখে এসে তা চাইনিজ বলে দাবি করে আমাকে অপমান করছেন? এর জন্যই বলে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তৃষামের কথায় মেয়েটা কিছুটা অপ্রস্তুত হল। কোন দেশি ভাষা না জেনেই সে এখানে কথা বলতে এসেছিল? ধূর, যা হওয়ার হয়ে গেছে, তবে তারা হারা যাবে না কিছুতেই। এই লোকের সম্মুখে নিজের অপ্রস্তুত ভাবটা তুলে ধরা যাবে না। মেয়েটা স্বাভাবিক করল নিজেকে, অতঃপর চ্যাংকে দেখিয়ে বলল, সে যাই হোক, আপনি এই চাইনিজটার সাথে আমার সেটিং করিয়ে দিন তো। তৃষ্ণায় রাগল কিছুটা। একে তো এই মেয়ে তাকে অপমান করল, তার উপর ভেবেছিল এই মেয়েকে দিয়েই তার সিঙ্গেল জীবনের ইতি টানবে, কিন্তু এ এসেছে চ্যাংয়ের সাথে তার সেটিং করাতে। তৃষাম ধমকে উঠল। ধমকের সুরে বলল, হোপ, যা শর্ত এখান থেকে। ছেলে দেখলেই গায়ে লাফ দিয়ে উঠতে চায়। লজ্জায় অপমানে মেয়েটার মুখটা থমথমে আকার ধারণ করল। দাঁতে দাঁত চেপে বলল, তোকে তো আমি পরে দেখে নেব উড়চুঙ্গা। কথাটা বলেই মেয়েটা চলে গেল। তৃষামের মুখটা যেন হাঁ হয়ে গেল। কি বলে গেল মেয়েটা তাকে? উড়চুঙ্গা? সে উড়চুঙ্গা? তৃষাম ফুঁসে উঠে পিছু ডাকল মেয়েটার। ঝাঝালো কণ্ঠে বলল, যা যা, তোর যা খুশি করে নে গান্ধী পোকা। মেয়েটার আর কণ্ঠ শোনা গেল না। তৃষাম ক্রোধে ফোঁস ফোঁস করতে করতেই সম্মুখের দিকে হাঁটতে শুরু করল। কিছুটা যেতেই হঠাৎ কাদার মধ্যে পা পিছলে পড়ল তৃষাম আর চ্যাং। হকচকালো তারা। বিয়ে বাড়িতে কাদা পানি আসলো কোথা থেকে? আশেপাশে তাকিয়ে তৃষাম দেখল কতগুলো মেয়ে দাঁড়িয়ে হাসছে। তার মধ্যে একটু আগের সেই মেয়েটাও দাঁড়িয়ে রয়েছে। তৃষামের আর বুঝতে বাকি রইল না এসব কার কাজ। দাঁতে দাঁত চাপল ছেলেটা, তবে কিছু বলল না। বিয়ে বাড়ির এই ভরা সমাজে সে ঝামেলা চাইল না কোনো। কিন্তু এটাকে তো সে পরে দেখে নিবে। ক্রোধে ফুঁসতে ফুঁসতেই কাদাপানি থেকে উঠে দাঁড়াল তৃষাম। চ্যাংকেও হাত ধরে উঠিয়ে দাঁড় করাল। নিজেদের দিকে তাকিয়ে দেখল কাদা পানিতে পুরো মাখামাখি অবস্থা তাদের। হলুদের অনুষ্ঠানে এসেছে, অনুষ্ঠান শেষ হলে আবার চলে যাবে। জামা কাপড়ও তো আনেনি কোনো। এখন কি করবে? এই অবস্থায় তো তার অনুষ্ঠানে এতগুলো মানুষের মধ্যে থাকা যায় না। চ্যাংকে নিয়ে তৃষাম তাই গেল ভিতরে। পাখি বেগমকে বলে করে কিছু জামা কাপড়ের ব্যবস্থা করল তারা। পাখি বেগমও তাড়াহুড়ো করে তাদের হাতে জামা কাপড়গুলো তুলে দিতেই একটা কক্ষে চলে এলো তৃষাম আর চ্যাং।
কক্ষে এসেই চোখ যেন কপালে উঠল তৃষামের। এ কি, এ তো লুঙ্গি আর টি শার্ট। গায়ে হলুদের অনুষ্ঠানে শেষে কিনা লুঙ্গি পরতে হবে? চ্যাং ও অবাক চোখে হাতে তুলল একটা লুঙ্গি। মালার মতো করে গলায় দিয়ে বলল, এটা কি তৃষাম? তৃষাম জবাব দিল না কোনো। হন্তদন্ত হয়ে আবার খোঁজ লাগাল পাখি বেগমের। কিন্তু বাড়িতে এত মানুষের মধ্যে কোথাও খুঁজে পেল না তাকে। অগত্যা লুঙ্গি আর টি শার্টটি পরা শুরু করল তৃষাম। চ্যাংও তার দেখা দেখি লুঙ্গি পরতে শুরু করল। কিন্তু পারল না, বারবার খুলে যাচ্ছে। শেষে তৃষাম বাধ্য হয়ে শক্ত করে গিট দিয়ে লুঙ্গি পরিয়ে দিল চ্যাংকে। সাথে সাথেই চেঁচিয়ে উঠল ছেলেটা। গলার স্বর বাড়িয়ে বলল, নিচ থেকে হাওয়া ঢুকছে তৃষাম, হাওয়া ঢুকছে। গলার স্বর বাড়িয়ে বলল, নিচ থেকে হাওয়া ঢুকছে তৃষাম, হাওয়া ঢুকছে। তৃষাম যেন বিরক্ত হল চ্যাংয়ের কথায়। লুঙ্গি পরে হাওয়া ছাড়া আর কি আশা করে এই হাদারাম? তৃষাম বিরক্তিভরা কণ্ঠে চাইনিজ ভাষা তুলে বলল, নিচ থেকে যেহেতু ফাঁকা তখন শুধু হাওয়া না আগুন, পানি, কাদা সব ঢুকবে। চ্যাং খুব একটা পাত্তা দিল না তৃষামের কথায়। নিজের পরনের লুঙ্গিটা একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখল, অতঃপর হেসে বলল, আই লাইক দিস লুঙ্গি তৃষাম। চীনে যখন ফিরব তখন আমি বাংলাদেশ থেকে অবশ্যই কিছু লুঙ্গি নিয়ে যাব। বাংলাদেশে এত কিছু থাকতে এই ছেলে কিনা শেষ পর্যন্ত লুঙ্গিতে মজল? এত সুন্দর সুন্দর জিনিস থাকতে শেষে কিনা এই ব্যাগ ভরে চীনে লুঙ্গি নিয়ে যাবে? তৃষাম মুখ বাঁকানো বাংলা ভাষায় বলল, পাগলে পাগল চীনে আর চ্যাং মাছে চীনে লুঙ্গি। তৃষামের কথা বুঝল না চ্যাং। মাথা চুলকে সে চাইনিজ ভাষায় শুধালো, কিছু বললি? হ্যাঁ, বলেছিলাম যে বাংলাদেশ থেকে চীনে যাওয়ার সময় তোকে শখানেক লুঙ্গি উপহার দেব। সেই লুঙ্গি পরে পরে তুই চীনের রাস্তায় হাওয়া খাবি। চ্যাং আনন্দিত হল। লুঙ্গি ধরে ঘুরাতে ঘুরাতে বলল, অবশ্যই, কিন্তু এখন বাইরে যাবি না? ওখানে গান চলছে, নিশ্চয়ই সবাই উপভোগ করছে। তৃষামের মুখশ্রী থমথমে হল। এই লুঙ্গি পরে গায়ে হলুদের অনুষ্ঠান? অসম্ভব। মান ইজ্জত নিলামে উঠে যাবে নির্ঘাত। তৃষাম থমথমে কণ্ঠেই শুধাল, না। চ্যাং ভ্রু কুচকাল। কপালে ভাঁজ ফেলে বলল, কেন? এখন তো আমরা জামা কাপড়ও পরে ফেলেছি, তাহলে অনুষ্ঠানে যেতে সমস্যা কি? তৃষাম প্রথমে ভাবল চ্যাংকে সব বুঝিয়ে বলবে, কিন্তু পরক্ষণেই তার ভাবনা বদলাল। পরে যদি তার বুঝানোতে ছেলেটা চীনে লুঙ্গি নিতে না চায়, এ ব্যাটাকে তো অবশ্যই চীনের রাস্তায় সে লুঙ্গি পরিয়ে হাঁটাবে। তৃষাম কণ্ঠ নরম করল। বুঝানোর ভঙ্গিতে বলল, আসলে আজ অনুষ্ঠানের একটা ড্রেস কোড আছে, ওই পাজামা পাঞ্জাবি, তা তো আমাদের নষ্ট হয়ে গেছে। তাই এই পোশাকে আমরা আর অনুষ্ঠানে যেতে পারব না। চ্যাংয়ের মুখশ্রীতে দুঃখী দুঃখী ভাব ফুটে উঠল। বাংলাদেশে এসেছিল বেচারা বন্ধুর বাঙালি বিয়ে দর্শনে, তা কিনা এই ড্রেস কোড আটকে দিল। উৎসব মুখর পরিবেশ। বড় বড় বক্সে উচ্চস্বরে বিভিন্ন গান বাজছে। কিছু ছেলেমেয়েরা নাচছে, আবার কিছু ছেলেমেয়েরা দর্শকের ভূমিকা পালন করে হাতে তালি দিচ্ছে। মাঝে মাঝে আবার একজন একজন করে হলুদ ছুঁয়ে দিয়ে যাচ্ছে সকলে পূর্বাশা আর জায়ানের গালে। জায়ান বড় বড় চোখ করে দেখছে সবটা। বাঙালি বিয়ের রীতিনীতি সম্পর্কে তার জানা নেই খুব বেশি। ওই যতটুকু মোবাইলে ভিডিওতে দেখেছে ততটুকুই জানে সে। সকলকে পূর্বাশার গালে হলুদ ছুঁয়ে দিতে দেখে দেখে জায়ান হুট করেই সামনে রাখা বাটি থেকে একটু হলুদ তুলে লাগিয়ে দিল পূর্বাশার গালে। হকচকালো মেয়েটা আশেপাশে তাকিয়ে দেখল সকলে ঠোঁট টিপে হাসছে। লজ্জায় পড়ল পূর্বাশা। দাঁতে দাঁত চেপে কণ্ঠটা একটু খাদে নামিয়ে বলল, আপনি আমাকে হলুদ কেন লাগলেন? জায়ান মৃদু হাসল, অতঃপর বলল, সবাই লাগাচ্ছিল তো। সবাই লাগাবে, আপনি লাগাতে পারবেন না। জায়ান ভ্রু কুচকাল, কপাল কুচকে শুধাল, কেন আমার বউকে সবাই হলুদ লাগাতে পারবে, আমি কেন পারব না? পাশ থেকে বোধহয় পূর্বাশার কাজিন সম্প্রদায়ের কেউ শুনে নিল কথাটা। সে হেসে বলল, পূর্বা থাক না। দুলা ভাইয়ের একটু তোমাকে হলুদ ছোঁয়াতে ইচ্ছে করছিল, ছুঁয়ে দিয়েছে। তাকে কিছু বলিস না। পূর্বাশা অপ্রস্তুত হল বেশ। লজ্জালু ভঙ্গিতে নিচের দিকে তাকালো সে, তবে বলল না আর কিছুই। দিন গড়িয়েছে। গায়ে হলুদ শেষে এবার চলে এলো বিয়ের দিন। বাড়ির সকলে জায়ানকে নিয়ে এই বাড়িতে বউ নিতে চলে এসেছে। গেটের সম্মুখে এই বাড়ির অল্প বয়সী ছেলেমেয়েগুলোর সাথে টাকা নিয়ে রীতিমতো বিশাল এক যুদ্ধ জয় করে ভিতরে প্রবেশ করেছে জায়ানরা। আজ অবশ্য সাথে মিসেস শিও আর জাফর চৌধুরীও এসেছেন। ছেলের বিয়ে, সেখানে মায়ের আশাটা খুব একটা ভালো দেখায় না, বিধায় মিসেস শিও আসতে চাইছিলেন না। কিন্তু সে না আসলে জাফর চৌধুরীকে সামলাবে কে? তাই বাড়ির সকলে এক প্রকার জোর করে নিয়ে এসেছে তাকে।
জায়ানকে আজ পুরোপুরি বাঙালিয়ানা ভাবে বরের বেশে সাজানো হয়েছে। শরীরে পাঞ্জাবি, মাথায় টোপর আর মুখে রুমাল, পুরো বাঙালি। বাড়ির মধ্যে ঢুকতেই বড়রা বরযাত্রীতে আসা সকলকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে উঠল। জায়ানকে নিয়ে বসানো হলো স্টেজে। তার পাশাপাশি আবার বসেছে ত্রিশাম, চ্যাং আরও কাজিন মহলের কিছু সদস্য। স্টেজে বসতেই ত্রিশাম নিজের পাঞ্জাবির পকেট থেকে ভাঁজ করা একটা কাপড়ের ব্যাগ বের করল। ব্যাগের ভাঁজ খুলে সেখানে ভরে রাখল জায়ানের জুতা আর তার নিজের জুতা। জায়ানের জুতা যদিও তার এভাবে ব্যাগে ভরার কোনো ইচ্ছে ছিল না, তবুও ভরল, নয়তো এই বিয়ে বাড়ির মেয়েগুলোর কাছে যে তারা হেরে যাবে। মেয়েগুলো জুতা চুরি করে তাদের নাস্তানাবুদ করবে, তাই তো অনিচ্ছা সত্ত্বেও জায়ানের জুতা ব্যাগে ভরে রেখেছে। আর নিজের তো ফাটা কপাল, সব স্থানে গিয়ে সবার মধ্যে সেই ফেসে যায়, তাই নিজের জুতাও ব্যাগ ভরেছে আজ। সমস্যা হলো এখন এই জুতোর ব্যাগ সে রাখবে কোথায়? আশেপাশে কোথাও রাখলে যদি কেউ পাশ থেকে সরিয়ে দেয়। না, এই জুতার ব্যাগ নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না একদম। কিঞ্চিত সময় নিয়ে ভাবল ত্রিশাম, অতঃপর জুতার ব্যাগটা নিচে রেখে তার উপর বসে পড়ল ত্রিশাম। বেশি সময় ব্যয় না করে পূর্বাশাকেও সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হলো স্টেজে। আজ লাল লেহেঙ্গাতে সাজানো হয়েছে পূর্বাশাকে, সাথে পার্লারের ভারী মেকআপ। যদিও এই ভারী মেকআপের একদম পক্ষপাতী ছিল না পূর্বাশা, তবুও বাড়ির সকলের জোরাজুরিতে করতেই হল। সকলের এক কথা, একদিনই তো সাজবি, বিয়ে কি আর বারবার হবে নাকি? অগত্যা পূর্বাশাকে মেনে নিতে হল সবার কথা। জায়ান আজও হা হয়ে গেছে পূর্বাশাকে দেখে। প্রতিদিন যেন মেয়েটার নতুন নতুন এক রূপ খুলছে। কি সুন্দর লাগছে আজ পূর্বাশাকে। জায়ানের পলক ফেলতে যেন ভুলে গেছে। বেহায়ার মতো তাকিয়ে আছে পূর্বাশার পানে দাঁড়িয়ে। আশেপাশের সকলে জায়ানের কার্যকলাপ দেখে ঠোঁট টিপে হাসছে। পূর্বাশার লজ্জা লাগল। পাশে বসে জায়ানকে খোঁচা মেরে ফিসফিসিয়ে বলল, ওভাবে তাকিয়ে আছেন কেন? সবাই কি ভাবছে? জায়ান পূর্বাশার দিক থেকে নিজের দৃষ্টি সরাল। এদিক ওদিক তাকিয়ে সকলকে দেখে কেমন অপ্রস্তুত হয়ে পড়ল। যথা সময়ে শরীয়ত মোতাবেক এবং রেজিস্ট্রারি উভয়ভাবেই বিয়ে সম্পন্ন হল। এবার এলো বিদায়ের পালা। একটা বিয়ের শুরুটা ঠিক যতটা আনন্দ উল্লাসে শুরু হয়, ঠিক ততটা বিষাদময় হয় এই বিদায় বেলাটা। এই বেলাটাকে অতিক্রম করেই একটা মেয়ে বাবার ঘরের বাসিন্দা থেকে পরের ঘরের বাসিন্দা হয়ে যায়। পূর্বাশা যতই বাড়ি ছেড়ে চীনে থাকুক না কেন, তাই বলে কি তার মা বাবার প্রতি টান কোনো অংশে কম নাকি? আজকের পর থেকেই বাবা মায়ের থেকে পর হয়ে যাবে মেয়েটা। এতদিন পর্যন্ত মেয়েটা যে বাড়ি নিজের বলে দাবি করত, আজকের পর থেকে বলতে হবে বাবার বাড়ি। ভাবতেই বুকের ভিতরটা মুছড়ে উঠল পূর্বাশার। মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। ভরকে গেল জায়ান। পূর্বাশার এমন কান্নার সে কারণ খুঁজে পেল না কোনো। সে তো মেয়েটাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছে, অন্য কোথাও তো নয়। জায়ান ভ্রু কুঁচকে পর্যবেক্ষণ করল চারদিক। অনেকেই কাঁদছে। আচ্ছা, তাদের মেয়েকে নিয়ে সে কি মেয়ে রে ফেলবে? এত কান্নার কি আছে? কাঁদতে কাঁদতেই পূর্বাশাকে গাড়িতে তুলে দিল সবাই। জায়ানও বসল তার পাশে। গাড়িতে উঠেও কান্না থামল না মেয়েটার। এ কিভাবে কেঁদে যাচ্ছে? জায়ান কপাল কুঁচকাল, অতঃপর বলল, আমি কি দেখতে খারাপ? পূর্বাশা কাঁদতে কাঁদতেই মাথা নাড়াল, বুঝাল, না। জায়ানের কুঁচকানো কপাল কুঁচকে এলো আরও। বিরক্তি নিয়ে জিজ্ঞেস করল, তাহলে কাঁদছ কেন? মনে হচ্ছে যেন তোমাকে ধরে বেঁধে কোনো জীবজন্তুর সাথে বিয়ে দেওয়া হয়েছে। পূর্বাশা ভরকে গেল। কান্না থামিয়ে অবাক চোখে সে চেয়ে রইল জায়ানের পানে। বাসর রাত। পূর্বাশাকে বসিয়ে রাখা হয়েছে জায়ানের ঘরে। চারদিকে ফুলে ফুলে সজ্জিত ঘরখানা। ফুলের মিষ্টি গন্ধ নাকে বাড়ি খাচ্ছে মেয়েটার। আর তার সাথে সাথে হৃদয় কম্পন জাগছে তার। কেমন অদ্ভুত এক শিহরণে আবিষ্ট হচ্ছে মেয়েটা। লজ্জা ভয় সংকোচ ঘিরে ধরেছে তাকে। আচ্ছা, জায়ান স্বামী হিসেবে কেমন হবে? খুব ভালোবাসবে কি তাকে? লোক মুখে শোনা যায়, একজন ছেলে প্রেমিক হিসেবে যতটা উত্তম হয়, স্বামী হিসেবে কখনো ততটা উত্তম হয় না। ধীরে ধীরে তার ভালোবাসা কমতে থাকে, তবে কি জায়ানের ভালোবাসাও ধীরে ধীরে কমবে? পূর্বাশার ভাবনার মধ্যেই দরজা খোলার শব্দকর্ণে পৌঁছাল তার। পূর্বাশা আর চোখে তাকালো, অতঃপর দেখল জায়ান দরজা খুলে ঘরে ঢুকেছে। পূর্বাশার হৃদয় কেঁপে উঠল কিছুটা। ছোট্ট হৃদযন্ত্রটার গতি যেন বেড়ে গেল বেজায়ভাবে। লজ্জায় আস্ত হল মেয়েটা। তবুও নিজের লজ্জা চেপে মা চাচিদের কথা অনুযায়ী জায়ানের পা ছুঁয়ে সালামের সিদ্ধান্ত নিল সে। খাট থেকে পা বাড়াতেই যেন আতকে উঠল মেয়েটা। পায়ে স্যান্ডেল জোড়া বাচ্চাদের মতো এদিক ওদিক ছুঁড়ে ফেলল, গায়ে জড়ানো পাঞ্জাবিটাও ছুঁড়ে ফেলল দূরে। নিমেষেই জায়ানের ফর্সা উদম শরীরটা দৃশ্যমান হল পূর্বাশার সম্মুখে।
হকচকালো মেয়েটা, এ কি বাসর ঘরে ঢুকেই কোনো কথা না বার্তা না জামা কাপড় খুলে ছোড়াছুড়ি শুরু করেছে কেন ছেলেটা? তবে কি এ এসেই অ্যাকশনে নেমে যাবে? ঢোক গিলল পূর্বাশা। হৃদয় অজানা আশঙ্কার সঞ্চার হল মেয়েটার।